সন্ধে নামছে ধীরে ধীরে। গ্রামের রাস্তাটা ধরে গডমট করে হেঁটে চলেছে একটা লোক। দেখে শহর থেকে আসা কোনো বাবু বলেই মনে হচ্ছে তাকে। ও, পরিমলকে বারবার করে বললাম সময় মতো স্টেশনের কাছে সাইকেলটা নিয়ে দাঁড়াতে। দূর, এভাবে আর কতটা রাস্তা হাঁটতে হবে কে জানে। শীতের বেলা, তাই আকাশটা দেখে গভীর রাত বলেই মনে হচ্ছে। সবে মাত্র সন্ধে 6টা বাজছে, আর এরই মধ্যে গোটা গ্রামের রাস্তাঘাট একেবারে ফাঁকা হয়ে গেছে। না না, আমি বরং ওই পরিমলকে একটা ফোন করি, দেখি বেটা কোথায়। এত দেরি তো হবার কথা না। সে পকেট থেকে ফোনটা বের করতেই যাচ্ছিল, এমন সময় কে যেন তার পিঠে হাত দিয়ে ডাকলো তাকে। আরে বাবু, কাউকে খুঁজছেন নাকি? নিলয় একটু চমকেই গেছিল লোকটার এই কাণ্ড দেখে। এই কে গো তুমি? আমাকে যে চমকেই দিয়েছিল একেবারে। এভাবে পিছন থেকে এসে কেউ কাউকে শুধু শুধু ভয় দেখায় বলো তো? আরে বাবু, ভয় পাবেননি, আমি তো সবাইকে এভাবেই ডাকি। যাকে ছাড়ো। বলছি, হরি ডাক্তারের চেম্বারটা কোথায় একটু বলতে পারবে কি? আমি আসলে ওখানেই যাব। নিলয়ের মুখে হরি ডাক্তারের নামটা শুনেই লোকটা যেন একটু বিরক্ত হলো। বাবু, আপনি কে বলুন তো? ওখানে আপনার কি কাজ? আর এমনিতেও ওই চেম্বার তো কবেই বন্ধ হয়ে গেছে বাবু, আপনি জানেন না নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, সবই জানি। আমি আসলে ওই চেম্বারটা আবার নতুন করে খুলেছি আর কি। আমিও একজন ডাক্তার, এই গ্রামে মানুষজনকে ভালো পরিষেবা দিতে চাই, তাই আর কি এত কিছু করা। এবার বলো তো, আর কতটা পথ হাঁটলে ওখানে গিয়ে পৌঁছানো যাবে? নিলয়ের কথা শেষ হলো না, হঠাৎ কোথা থেকে আরো একটা লম্বা গোছের লোক এসে দাঁড়ালো সামনে দাঁড়ানো ওই লোকটার পাশে। ও বেটা, তুই এইখানে? আর আমি তোকে এদিক ওদিক খুঁজছি। হ্যাঁ, এই দেখ, এই বাবু আমাদের গ্রামের নতুন ডাক্তার। ওই হরি ডাক্তারের চেম্বারটা আবার নতুন করে খুলতে এইছে। ও তাই নাকি? দেখে তো বেশ ভালোই লাগছে। কি বলিস, হবে নাকি একে দিয়ে? ওহ, মুখটা এক মুহূর্তের জন্যও বন্ধ রাখতে পারিস না দেখছি। সব সময় খালি ধান্দা। কিছুদিন দেখি আগে, পরে বেশি বেগরবাই করলে না হয় ভাবা যাবে। এখন যা তুই। লোকটা আর কোনো কথা বলল না, চুপচাপ ওই জায়গা ছেড়ে চলে গেল। কি বলতে কি চাইছিল লোকটা? বাবু, আপনি ওর কথায় কিছু মনে করবেন না, ও যা খুশি তাই বলে আর কি। ছাড়ুন ওসব। দাঁড়ান, আমার ভ্যানটা নিয়ে আসছি, আপনাকে বরং আপনার গন্তব্যে পৌঁছে দিয়ে আসি। বোধহয় লোকটা একজন ভ্যান চালক, এটাই মনে হলো নিলয়ের। একটা ঝরঝরে মার্কা ভ্যানে চেপে বসেছে নিলয়। লোকটা কে জানে কোথা থেকে নিয়ে এলো ভ্যানটা। চাকার কুচকুচ আওয়াজ শুনে মনে হচ্ছে যেন এক্ষুনি ভেঙে পড়বে এটা। তাও পায়ে হাঁটার চেয়ে ভালো। ভ্যানটা কোনো রকমে কষ্ট করে থেমে দাঁড়ালো একটা জায়গায়। নিলয় দেখলো সামনে একটা ছোট্ট টিনের চালাঘরের মতো একটা ঘর, বেশ পুরনো। তবে কিছুদিন আগেই ঘরটা রং করা হয়েছে নতুন করে। এই যে বাবু, নামেন নামেন, আপনার চেম্বার এসে গেছে। নিলয় ভ্যান থেকে নেমে দাঁড়ালো। লোকটা আবারও একটা কথা তাকে বলল। বাবু, আসলে জানেন তো, এখানে আমরা একসময় আসতুম, কিন্তু ওই ডাক্তারের জন্যই তো। কি কি হলো কি? আরে পুরো কথাটা শেষ করো তো। কি যেন বলছিলে? ইয়ে, না না, ও কিছু না, ছাড়ুন ওসব। এমন সময় কিরিং কিরিং শব্দ করে কে যেন এসে দাঁড়ালো তার পিছনে। এই তো, এই তো, আপনি চলে এসেছেন দেখছি। আমিও তো আপনাকেই নিতে যাচ্ছিলাম। হ্যাঁ, সময়ের কোনো হুঁশজ্ঞান নেই দেখছি তোমার। এভাবে কাজ করলে কিন্তু বেশি দিন টিকবে না আমার কাছে, এই বলে দিলুম। আমি তোমাকে 6টার আগেই স্টেশনের কাছে দাঁড়াতে বলেছিলাম। কি ভাগ্যি সেই দাদা ছিল বলে ভালোই ভালোই আসতে পারলাম এখানে, না হলে এতটা পথ আমাকে সেই হেঁটেই আসতে হতো। ও তাই বুঝি? তা এ নিয়ে এলো শুনি? আরে তোমার চোখটাও দেখছি গেছে। এই তো,
আমার পিছনেই তো এই দাদা দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ না নাকি? বলেই নিলয় পিছনে ফিরে অবাক হয়ে পড়ল। কোথাও কেউ নেই। লোকটা গেল কোথায়? এইমাত্র তো ভ্যানটা নিয়ে এখানেই দাঁড়িয়েছিল। কি হলো? কি ভাবছেন? না না, কিছু না। ওই ওই ভ্যানওয়ালাটা তো এইমাত্র এখানেই দাঁড়িয়েছিল। কে জানে, হয়তো তোমার সাথে কথা বলছিলাম, তখনই হয়তো চলে গেছে। আমি হয়তো ঠিক লক্ষ্য করিনি। যাকগে, চলো, চেম্বারটা খুলবে চলো এখন। হ্যাঁ, চলেন বাবু। পরিমলকে রাখা হয়েছে এই চেম্বারটা দেখাশোনা করার জন্য। নিলয়ের কথা মতো সেই মিস্ত্রি লাগিয়ে চেম্বারটা ঠিকঠাক করিয়েছে। চেম্বারটা খুলে ভিতরে ঢুকলো দুজন। এ কি, অন্ধকার কেন? এই আলো ঠালো জ্বালাও। ইয়ে, আসলে এতকাল এটা বন্ধই ছিল তো, তাই আর তেমন দেখাশোনা করা হয়নি আর কি। সব লাইট বোধহয় খারাপই হয়ে গেছে জানেন তো। আপনি দুদিন একটু কষ্ট করুন, আমি লাইটের ব্যবস্থা ঠিক করে দেবো। হ্যাঁ, ও বেশ, ঠিক আছে। আর কি বলি। আচ্ছা, আজ এমনিতেও রাত হয়েই গেছে, কাল সকালে একেবারে এসো তুমি। হ্যাঁ, এখন যাও, বাড়ি যাও। আর বাবু, আপনি? আমি আবার কি, আমি তো আজ এখানেই থাকবো। বলেন কি, এখানে থাকবেন? আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? আরে এতে এত অবাক হবার কি আছে বলো তো? আশ্চর্য। উফ, ইয়ে বাবু, আপনি আবার বাড়িতে চলেন, রাত কাটিয়ে সকালে এখানে আসবেন না হয়। আরে না না, তা কি করে হয়? আমি এই নতুন নতুন এসেই এভাবে তোমার বাড়ি গিয়ে রাত কাটাবো? এটা কি ভালো দেখায় বলো তো? না না, বাড়ির লোকজন তো বিরক্ত হবে। কিন্তু বাবু, এখানে আপনি একা থাকবেন, আপনার কিন্তু বিপদ হতে পারে। এই থামো তো, কি বিপদ? হ্যাঁ, কি হবে শুনি? কি চোর ডাকাত নাকি ভূত প্রেত? কি বলতে কি চাও? ইয়ে, আসলে এই চোর ডাকাত না, তবে। এই কথা শুনে নিলয় জোরে একটা ধমক দিল পরিমলকে। চুপ, যত সব আজগুবি গল্প। আমি ডাক্তার, ভুলে যেও না। ওসব ভূত প্রেতে আমি বিশ্বাস করি না, বুঝেছ? এখন যাও, বাড়ি যাও, কাল সকালে এসো। আর শোনো, যতদিন না একটা থাকার ব্যবস্থা করছি ততদিন আমি এখানেই থাকবো। আর হ্যাঁ, যত তাড়াতাড়ি পারো এই এই লাইট ফাইটের ব্যবস্থা করো একটু, বুঝলে? তার ধমক শুনে পরিমল আর কিচ্ছু বলল না। বেশি বলতে গেলে হয়তো লোকটা এবার মেরেই দেবে তাকে। তাই আর দাঁড়িয়ে না থেকে সে চেম্বারটা ছেড়ে চলে গেল। রাত তখন খুব বেশি হয়নি। নিলয় একা একটা হ্যারিকেন জ্বালিয়ে চেয়ারে বসেছিল। হঠাৎ কারা যেন শব্দ তুলে হেঁটে তার চেম্বারে ঢুকলো। দুটো মস্তান গোছের লোক। কোনো সাড়া শব্দ না করেই সোজা তার সামনে এসে দাঁড়িয়েছে লোক দুটো। এ কি মশাই, এভাবে না বলেই ভিতরে ঢুকে এলেন যে? কি চাই আপনাদের? নমস্কার। খুব বেশি কিছু করতে হবে না, খুবই ছোট একটা কাজ করতে হবে। আমাদের তৈরি কিছু জাল ওষুধ আপনাকে এই গ্রামে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। যে কোনো পেশেন্ট এলে আপনি শুধু তাকে আমাদের এই ওষুধগুলো দেবেন। এর বিনিময়ে আপনাকে মোটা টাকার কমিশন দেব। আগাম কিছু টাকাও আমি আপনাকে আজ দিয়ে যাচ্ছি। তার পাশে দাঁড়ানো লোকটা কর করে দুটো 500 টাকার মোটা বান্ডিল তার দিকে বাড়িয়ে দিল। নিলয়ের চোখ রাগে লাল হয়েছে তখন। এখানে এসেই যে তাকে এসব কিছু দেখতে হবে তা সে কোনোদিনও ভাবেনি। থামুন মশাই, তখন থেকে খুব বকছেন দেখছি। শুনুন, আমি এখানে ব্যবসা করতে আসিনি, বুঝলেন? গ্রামের মানুষজনকে ভালো পরিষেবা দিতে এসেছি। টাকার লোভ দেখিয়ে আপনি আমাকে কিনতে পারবেন না। আচ্ছা আচ্ছা, বুঝেছি। ডিলটা বোধহয় আপনার ঠিক পছন্দ হয়নি। হয় হয়, শহরের মানুষ আপনি, আপনার চাহিদা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে,
আজ এই বিষয়ে কোনো কথাই আমি বলবো না। কাল কাল ঠিক এই সময় আমি আবারও আসবো। তবে আরো বেশি টাকা নিয়ে। তখন নিশ্চয়ই আপনি রাজি হয়ে যাবেন। ঠিক আছে, আজ চলি তবে। এই চল। বলেই লোকটা গডমট করে হেঁটে চেম্বার ছেড়ে চলে গেল। কি সাংঘাতিক কাণ্ড! বলে কিনা জাল ওষুধ দিতে পেশেন্টদের। এই পাপ কাজ করার কথা তো আমি স্বপ্নেও ভাবিনি কোনোদিনও। ঠিক আছে, কাল আসুক ওরা, ওদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তারপর লোকজন জড়ো করে শায়েস্তা করবো বেটাদের। এই বলে নিলয় এবার একটু থামলো। এই গ্রামে সে লোকের সেবা করতে এসেছে, টাকার লোভে পড়ে সে কোনো ভুল কাজ করবে না। হঠাৎ তার মনে হলো কে যেন জানলা দিয়ে তার উপর নজর রাখছিল এতক্ষণ। জানলার দিকে তাকাতেই সে দেখল একটা লোক যেন দাঁড়িয়ে আছে তার দিকে চেয়ে। কে 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 ওখানে? কেউ কি মারছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? কথাটা বলা মাত্রই লোকটা হঠাৎ করে সরে পড়ল জায়গাটা থেকে। আজব লোকজন বটে এই গ্রামে সব, নানান জনের নানান কীর্তিকাণ্ড। সে আর বেশি কিছু ভাবল না। তারপর তার সঙ্গে থাকা কিছু শুকনো খাবার খেয়ে সেদিনের মতো ইতি টানল সে। আজ সারাদিনে হাতে গোনা কজন পেশেন্ট এসেছে তার কাছে। এই গোটা গ্রামে সকাল থেকে মাত্র 4 জন এসেছে তার চেম্বারে। এখানে আসা মাত্রই তার এই গ্রামটা দেখে একটু কৌতূহল জেগেছে মনে। গ্রামটা কেমন যেন ফাঁকা ফাঁকা, লোকজন সব গেছে কোথায় কে জানে। এই পরিমল, এই কোথায় গেলে? একবার এদিকে শোনো তো। পরিমল সবকিছু গোছগাছ করে বেরোতেই যাচ্ছিল, এমন সময় নিলয় তাকে হঠাৎই ডাক দিল। সে সবকিছু ছেড়ে সোজা হাজির হলো তার সামনে। আচ্ছা পরিমল, আমি এসে থেকে একটা জিনিস লক্ষ্য করছি, গ্রামটা তুলনামূলক একটু বেশি ফাঁকা ফাঁকা বলেই মনে হচ্ছে আমার। লোকজন এত কম কেন এখানে? আর কি বলি বাবু, সে এক বড় কাণ্ড। এই আপনার আগে এখানে যেই ডাক্তারবাবু বসতেন, তিনি ছিলেন বড়ই ধান্দাবাজ। জাল ওষুধ দিয়ে কত লোককে যে মৃত্যুর মুখে পৌঁছে দিয়েছেন উনি। এই এক সময় এই গ্রামে এক মহামারী ছড়িয়ে পড়ে জানেন তো। গোটা গ্রামে এই হরি ডাক্তারই ছিল একমাত্র ডাক্তার, তাই সবাই ছুটে আসে তার কাছে চিকিৎসার জন্য। কিন্তু রোগের হাত থেকে কেউ মুক্তি পেল না। ডাক্তার সবাইকে জাল ওষুধ বিক্রি করে নিজের পকেট ভরাতে থাকলো, আর লোকজনও তাকে বিশ্বাস করে একে একে তার কাছে এসে তার দেওয়া ওষুধ খেয়ে নিজেদের প্রাণ হারাতে থাকলো। ওই মহামারীর হাত থেকে খুব কম মানুষই বেঁচে গেছিল, তারাই আজ এই গ্রামে বাস করছে আর কি। বাকি সবাই তো ওই রোগেই মরল। উফ বাবা রে, সে কি দৃশ্য ডাক্তারবাবু! শ্মশানে পর্যন্ত জায়গার অভাব হয়ে গেছিল জানেন। নিলয়ের এবার মনে পড়ল, গতকাল ওই লোক দুটো জাল ওষুধ বিক্রি করার প্রস্তাব নিয়ে এসেছিল তার কাছে। এরাই কি তাহলে ওই হরি ডাক্তারকে জাল ওষুধগুলো সাপ্লাই করত? ব্যাপারটা মনের মধ্যেই চেপে রাখলো সে। বাবা, কি ভয়ানক কাণ্ড! হ্যাঁ, তার বলছি কি, কিন্তু এখানেই শেষ না। ওই হরি ডাক্তার একদিন এই চেম্বারেই অদ্ভুত ভাবে মরেছিল জানেন তো। লোকটাকে নাকি কেউ গলা কেটে তার লাশটা ঝুলিয়ে দিয়ে গেছিল এই চেম্বারে। আজ অব্দি জানা যায়নি কে এই কাজটা করেছে, তবে সবাই বিশ্বাস করে ওরাই। পরিমল কিছু একটা ভেবে নিয়ে থেমে গেল। কি হলো, থামলে কেন? না না, ও কিছু না, ছাড়ুন না ওসব কথা। আমার আবার একটা অনুষ্ঠান বাড়িতে যেতে হবে, তারা আছে। যাই যাই, দেরি হয়ে যাচ্ছে আমার। আমি চলি আজ, কাল এসে বাকিটা বলবো আপনাকে। নিলয়কে কোনো কথা বলার সুযোগ না দিয়েই লোকটা গডমট করে হেঁটে যেন পালালো চেম্বার ছেড়ে। নিলয় টেবিলের ওপর জ্বলতে থাকা হ্যারিকেনটার দিকে চেয়ে বসে পড়ল।
আজও লাইটের ব্যবস্থা করেনি পরিমল। বেশ ঘন্টাখানেক কাটলো। হঠাৎ শুকনো পাতার উপর কার যেন পায়ের শব্দ শুনতে পেল সে। আরে আপনি? আরে আসুন আসুন। আরে সেদিন তো আপনাকে ভাড়াটা দিতেই ভুলে গেছিলাম মশাই। আরে না বাবু, আমি ভাড়া নিতে আসিনি, শুধু দেখতে এলুম সব ঠিকঠাক আছে কিনা। ও তাই বুঝি? বাবু, একটা কথাই বলবো আপনাকে, গ্রামের লোককে ভালো করে পরিষেবা দিবেন কেমন? লোকেদের যেন কোনো অসুবিধা না হয়। এখন চলি। এই বলে লোকটা টাকা না নিয়েই এসব কথা বলে চলে গেল। সামান্য একটা ভ্যানওয়ালা, তার আবার কত দেমাক! বাবা, লোকটার কথা বলায় কেমন যেন একটা চাপা শাসানি ছিল বলে মনে হলো। উফ বাবা, আর নেওয়া যাচ্ছে না দেখছি। কি জানি আর কি কি দেখতে হবে আমাকে। এই বলে সে একটু দম নিচ্ছিল, এমন সময় আবারও একটা লোক এসে দাঁড়ালো তার ঠিক সামনে। কি হয়েছে? পেটে ব্যথা নাকি মাথায়? কিসের ওষুধ দেবো বলুন? আর আর বেশি সময় নেই, এবার চেম্বারটা বন্ধ করব। জলদি জলদি বলুন এখন। না না ডাক্তার বাবু, আমি রুগী নই। রুগী তো ছিলাম এই অনেক দিন আগে। আমি এই একটু দেখতে এলো আপনাকে। আপনার মুখটা চিনে রাখি, বলা তো যায় না, পরে দরকার পড়লেও পড়তে পারে। আরে কি যা তা বলছেন মশাই, এটা কি ক্লাব ঘর পেয়েছেন নাকি? অযথা এসে এরম ইয়ার্কি মারবেন না, শুধু শুধু বিরক্ত করেন আপনারা খালি। এখন যান। ছুটছেন কেন? আচ্ছা বেশ বেশ, আমি যাচ্ছি, তবে মাঝে মাঝে এসে খোঁজ খবর নিয়ে যাব কেমন? প্রথমে ওই ভ্যানওয়ালাটা, আর এখন আবার এই লোকটা। উফ, এরা সবাই মিলে আমাকে পাগল করে দেবে দেখছি। এমন সময় সেই মস্তান গোছের লোক দুটো আবারও এসে দাঁড়ালো তার সামনে। হ্যাঁ, এই আপনাদের কথাই ভাবছিলাম, আপনারাই বা বাকি থাকবেন কেন? আচ্ছা, কি ব্যাপার? কথা শুনে মনে হচ্ছে আপনি কাজটা করতে রাজি আছেন। কি ঠিক বললাম তো? এমনিতেই তার মাথাটা গরম ছিল, এদের দেখে তার এবার মাথার রক্তটা যেন টক বক করে ফুটতে শুরু করলো। এই যে মশাই, কান খুলে শুনে নিন, আপনি যদি এক্ষুনি এখান থেকে না বেরোন, তাহলে কিন্তু আমি গ্রামের লোকজন জড়ো করে আপনাকে মার খাওয়াতে বাধ্য হব, এই বলে দিলাম। ফালতু ঝামেলা আমি চাইছি না, তাই ভালো ভালো বলছি, এবার এখান থেকে কেটে পড়ুন। এই এই ছোড়া, কাল থেকে অনেক সহ্য করেছি তোকে, খুব খুব বড় বড় কথা বলছিস। দাঁড়া দাঁড়া, তোর গলাটা কেটে বডিটা ফেলে রেখে যাবো আজ। এই ফটকে, যা ছোড়াটা বের করে নে আর টেনে দে শালার গলাটায়। পাশের লোকটা একটা ধারালো চকচকে ছোড়া বের করলো কোমর থেকে, তারপর এগোতে থাকলো নিলয়কে মারবে বলে। ভালোই ভালোই কথাটা শুনলে আজ এই কাজটা করতে হতো না। হঠাৎ পাতার খসমস শব্দ ভেসে এলো বাইরে থেকে। নিলয় দেখলো ওই ভ্যানওয়ালা আর কজন লোক দরজা আটকে এসে দাঁড়িয়েছে। সবার চোখগুলো কেমন যেন অদ্ভুত, অন্ধকারে জল জল করছে যেন। এই এই, তুই ওটাকে দেখ, আমি এদের দেখছি। এরা মনে হয় আড়াল থেকে দাঁড়িয়ে সব শুনেছে। এদের একটাকেও আজ আমি ছাড়বো না। হঠাৎ ওই ভ্যানওয়ালাটা তার লম্বা হাত দুটো বাড়িয়ে দিল, তারপর খপ করে চেপে ধরলো ওই মস্তানের গলাটা। তাদের সবার চোখগুলো এবার সাদা ধপধপ করছে, চোখে কোনো মনি নেই। নিলয়ের বুঝতে আর বেশি দেরি হলো না যে এরা সবাই এক একটা অশরীরী। পাশে এসে দাঁড়ালো আরো একটা ছায়া, তারপর ওই লোকটারও গলাটা চেপে ধরলো। নিলয়ের চোখের সামনে ওই দুই শয়তান মাছের মতো খাবি খেতে খেতে নিস্তেজ হয়ে পড়ল। তাদের প্রাণহীন দেহটা ঝপ করে মাটির ওপর লুটিয়ে পড়ল। এসব কিছু দেখে নিলয়ের গায়ের রক্ত যেন জমে বরফ হলো। এসব এসব কি 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 হচ্ছে? তোমরা তোমরা কারা? আমরা সেই মানুষ যারা এই গ্রামে আসা মহামারীর কারণে মারা গিয়েছে।
এসেছিল ওই ওই ডাক্তার, ওই শয়তান লোকটাই আমাদের এই দশা করেছে। ওকে আমরা বিশ্বাস করেছিলাম, আর ও কিনা হঠাৎ টাকার লোভে জাল ওষুধ খাইয়ে আমাদের আমাদের মেরেই ফেললো। আমরা সবাই বড়ই বিশ্বাস করতাম, আর আর ও কিনা আমাদের এই অবস্থা করলো। গোটা গ্রামটা একেবারে উদ্ধার করে দিল ওই ডাক্তার। সঠিকভাবে চিকিৎসা হলে হয়তো আজ আমরা সকলেই বেঁচে থাকতাম। কতজন মরেছে ওর জন্য। নিলয় দেখলো এক এক করে কালো কালো কটা ছায়া এসে জড়ো হতে শুরু করলো তার সামনে। তারা সবাই এখন যেন হাসছে তাকে দেখে। এরা সকলেই সকালে মরেছে, কিন্তু আমরা ওই ডাক্তারকেও ছাড়িনি। ওকে এখানেই মেরে ঝুলিয়ে রেখে গেছিলাম। আজ তোকে আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু কাল যদি তুই ওই ডাক্তারের মতো কোনো কাজ করিস, তাহলে তোকেও মেরে এখানে ঝুলিয়ে দেব। এই বলে ছায়ার দল আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল। নিলয় এবার সব কিছু যেন বুঝতে পারল। ওই ভ্যানওয়ালা যে একটা অশরীরী ছিল তা সে বুঝতেই পারেনি সেদিন। এই ভয়ানক ঘটনার শুধুমাত্র সে একাই সাক্ষী হলো। তার মাথাটা ঘুরে গেল একবার, তারপর চোখের সামনে সবকিছু যেন ধোঁয়ার মতো অন্ধকার হয়ে গেল। নিলয় জ্ঞান হারিয়ে পড়ল মেঝের উপর। পরের দিন সকালে তার একটা বাজঘাই আওয়াজে তার জ্ঞান ফিরল। দেখল পরিমল জোরে জোরে ডাকছে তাকে। এই তো এই তো এই তো। তা কাল রাতে কি কিছু খেয়েছিলেন নাকি বলুন তো? নিলয় অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল, আরে না রে বাবা, কি আবার খেতে যাব? কাল যা কাণ্ড ঘটলো ভাবলেই আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে এখনো। আরে লোকগুলোকে, এরা এখানে এই অবস্থায় পড়ে কেন? এরপর নিলয়ের কাছ থেকে সব ঘটনা শোনার পর পরিমল এবার বলতে শুরু করলো। এই জন্যেই সেদিন আমি আপনাকে সাবধান করার চেষ্টা করছিলাম, কিন্তু আপনার দাবরানি খেয়ে এসব বলার আর সাহস হয়নি। হরি ডাক্তার মরার পর কিছু ছায়া মূর্তিকে অনেকেই দেখেছে রাতের বেলা এই ঘরে রান্না চেকানাচে ঘুরে বেড়াতে। তাই তো ভয়েতে এই জায়গার ধারে কাছে আসতো না কেউই। আর 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 কালকেও আমি আপনাকে এটাই বলতে গিয়ে থেমে গিয়েছিলাম আর কি। আমি নিজে তো দেখিনি, তবে লোকের মুখে শুনেছি আজ থেকে বছর 5 আগে ওই 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 হরি ডাক্তারকে এক প্রেতের দল নাকি খুন করেছিল। কেউ কেউ এটা বিশ্বাস করে, আবার কেউ কেউ করে না। তবে তবে আপনার এসব কথা শুনে মনে হচ্ছে সত্যি ওরা বোধহয় এখনো এই ঘরের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে আর নজর রাখছে। এবার যে দিনের বেলাতেও আমার এখানে আসতে ভয় করবে বাবারে। আরে ভয় পাচ্ছ কেন? মানছি ওরা অশরীরী, তবে ওরা ভালো মানুষের ক্ষতি করে না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। কাল ওরা না এলে হয়তো আজ তুমি আমার মরা মুখটা দেখতে। কথাটা শুনে পরিমল যেন হাঁ হয়ে গেল। আজ প্রথমবার কোনো ডাক্তারের মুখে সে এমন কথা শুনল। তা বাবু, আপনি যদি বলেন তাহলে আমি কোনো তান্ত্রিক ডেকে জায়গাটা বেঁধে দিতে পারি, যাতে ওরা এই ঘরের ধারে কাছেও না আসতে পারে। না না, তার আর কোনো দরকার নেই, বরং ওরা আশেপাশে থাকলে আমারই ভালো। রাম 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 রাম, কি অলক্ষণে কথা বলছেন বাবু?
এবার কি আপনি এই প্রেতেদের নিয়ে এই চেম্বারে বসে কারবার করবেন নাকি? তাই হয়তো করতে হবে। নিলয় হো হো করে হেসে কথাগুলো বলল। পরিমল তো তার এই কাণ্ড কারখানা দেখে থ হয়ে থেমে দাঁড়িয়েছে। বাইরে কিছু হাত দূরের ওই ঝোপের আড়ালে কে যেন একটা দাঁড়িয়ে ছিল। দমকা একটা হাওয়া দিতেই সে যেন বাতাসে মিশে অদৃশ্য হয়ে গেল। শেষ হলো ভৌতিক ম্যাজালের আজকের গল্পের পরিবেশনা। গল্পটা কেমন লাগলো সকলে কমেন্ট করে অবশ্যই জানিও। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর যত পারো বন্ধুদের সাথে শেয়ার করো গল্পটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো এক গল্পে। ততদিন সবাই সুস্থ থাকো আর এভাবেই আমাদের পাশে থাকো।